হিসেবটা তো বুঝলাম, কিন্তু একটা হিসেব না কিছুতেই ক্লিয়ার হলো না, একদমই ক্লিয়ার হলো না। যেটা দেবাংশু শুরুতে তুমি বললে না, যে যে তিনটে বিধানসভা আমরা দেখালাম বৃদ্ধির হারটা, এবং এটাও তুমি বললে যে সংখ্যালঘু যে সমস্ত মানুষজন রয়েছেন ওই সমস্ত জায়গাগুলোতে যাদের শিক্ষাটা একটু কম, তাদের জনসংখ্যা দ্রুত হারে বাড়ে। না না না, সংখ্যালঘু মানুষ ওখানে রয়েছেন, তাদের শিক্ষার হার কম আমি বলিনি। আমি বলছি যে সমস্ত জায়গায় কম্পারেটিভলি আচ্ছা, সো কল্ড সচেতন এবং এডুকেটেড মানুষের মানুষের হার সংখ্যা কম কম, ভারতের যে সেখানে যে প্রান্তে জনসংখ্যা দ্রুত হারে বাড়ে। কিন্তু বাড়ে, 2011 এটা সালে বিহারের জন্মে, ক্ষেত্রেও সত্য, পশ্চিমবঙ্গের কিছু বিধানসভার ক্ষেত্রেও সত্য, ইউপির ক্ষেত্রেও সত্য। একদম তার ঠিক উল্টোটা আপনি সাউথ সত্য। ইন্ডিয়ায় দেখতে পাবেন। কম্পারেটিভলি শিক্ষার হার যে যে স্টেটে, ধরুন কেরালায় সবচেয়ে বেশি শিক্ষার হার, সেখানে আর কেরালায় জনসংখ্যার আপনি হার বার্থ কম, রেট শিক্ষিত দেখুন, মানুষের বার্থ রেটটা আপনি দেখুন। কম, এটা কম, এটা সব সময়। কিন্তু 2011 সালে জন্মে 21 সালে তার পক্ষে তো 18 বছর হয়ে যাওয়া সম্ভব না, সেটা তো সময় ধরেই এগোবে। তাহলে এই যে এত শতাংশই কেন বিধানসভা বৃদ্ধিতে কেন যেটা বাড়লো, মানে 2000 সেইটা কি আপনি হিসেবে বাড়লো? 2011, আমি একটু সহজ অঙ্কটা, মানে অন্যান্যগুলো তুমি আমি যেভাবে স্বচ্ছ ঐকিক নিয়মে বুঝিয়ে দিলে, এটা যদি একটু বোঝাও। আপনার এই প্রশ্নটাই তো, মাধ্যমিকে যদি এই প্রশ্নটা আসে পরীক্ষা বাতিল হয়ে যাবে, তো প্রশ্নটাই তো ঠিক না। তার কারণ হচ্ছে, প্রশ্নটা হচ্ছে খুব আমি সোজা, আপনাকে, এরা কারা? না, 2011-তে কেউ জন্মাবে কেন? আপনি 2011-তে জন্মেছে কতজন? আপনি গোটা পশ্চিমবঙ্গে খুঁজলে পাবেন হয়তো 5 লাখ লোক আছে 2011-য় জন্মেছে। কথার কথা, 2011-তে মাধ্যমিক দেওয়া স্টুডেন্ট কথা, আমি 2011 মাধ্যমিকের ব্যাচ। সবাই কি 2011 মাধ্যমিকের ব্যাচ? তো ওটা বলে লাভ নেই যে 2011-য় যে জন্মেছে সে 21-এ কি করে 18 বছর হলো, ওটা কেন? পশ্চিমবাংলায় ভোটার ইনক্রিমেন্ট রেট আপনি দেখালেন কয়েকটা বিধানসভায় 38%, আর আমি দেখালাম গোটা বিহার রাজ্যেই সেটা 36% বেড়েছে। বাংলায় যেটা কয়েকটা স্পেসিফিক্যাল অ্যাসেম্বলি যেটা হাইয়েস্ট বেড়েছে, বাংলার 294 মধ্যে হাইয়েস্ট বৃদ্ধি পাওয়াটাই 38, আর বিহারের গোটা স্টেটেরই অ্যাভারেজ 36। এটা কি আমি করে একটু হলো, এটা আমি দেখাতে সেটা চাইলাম। জানতে চাইছি। যে আমি মেনে নিচ্ছি বিহারে গোটাটা 36%, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এগুলোতে কি করে হলো, আমি এই হিসেবটা দেখুন, আমি একটু একটা কথা জানতে বলি, চাইছি। আমি তো সুতির মানুষরা যখন রিপ্রোডাকশন নিয়ে চিন্তা ভাবনা করেন, আমি তো তাদের সামনে থাকি না ম্যাডাম। যেমন বিহারের লোকেদের সামনে আমি থাকি না, তারাও যখন তাদের রিপ্রোডাকশন নিয়ে চিন্তা ভাবনা করেন, তেমনই কেরালার লোকেদের সামনেও থাকি না। ফলে কে কটা সন্তান নেবেন এই ডিসিশন তো দেবাংশু ভট্টাচার্য আজ তাক বাংলায় করবে না, এটা বিহারের লোক, সুতির লোক আর কেরালার লোক ঠিক করবে। কেউ হামদো হামারে তোতে বিশ্বাসী, যেমন নরেন্দ্র মোদী, মোদী, অমিত শাহ, আদানি, আম্বানি। আবার কেউ কেউ একটা সন্তানে বিশ্বাসী, কেউ তিনটেতে বিশ্বাসী, কারোর আবার ভুলবশত 4টে হয়ে যায়। অনেকে আছেন সচেতনতা নেই, হয়ে কিন্তু যায়। তো এটা সেটা তাদের, যদি এটা আমি কি করে ম্যাডাম? আট আপনি যদি নয় এখন সালেও আমাকে যদি বলেন সেটা যে আট দেবাংশু, নয় দেখুন সাত দেবাংশু, দেখুন ম্যাডাম, দেবাংশু আপনাকে পলিটিক্যালি সব অঙ্ক করে দিতে পারে, কিন্তু মানুষের আমি পার্সোনাল পলিটিক্যালি লাইফে কে জানতে কটা চাইছিলাম, সন্তান নেবে সেই অঙ্ক আমি দেবাংশু করতে পারবেন পলিটিক্যালি না। জানতে চাইছিলাম যে এতটা বেড়ে গেল জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে সেটা দুগুণ তিনগুণ, এই অঙ্কটা যেন পরিষ্কার হলো না যে কিভাবে আমি তো আমি তো এতটা ভোটার দেখুন, সংখ্যা এইটা তো বেড়ে গেল। আমার কথা হচ্ছে, যদি এটা এক্সক্লুসিভ কেস অফ ওয়েস্ট বেঙ্গল হতো আমি আপনাকে উত্তর দিতে বাধ্য ছিলাম, কারণ এখানে শাসন করছি আমরা। বাট এটা এক্সক্লুসিভ কেস অফ ওয়েস্ট বেঙ্গল নয়, তাই এটার উত্তর আমার যা, বিহারেরও তাই, এমনকি মহারাষ্ট্রের 5 মাসে আচ্ছা, মানে বৃদ্ধি এটার পাওয়া জন্য 40 লাখ এক্সেপশনাল কোনো ভোটারেরও তাই। উত্তর আপনার কাছে নেই? কারণ হচ্ছে, আপনি আলোচনাটা ম্যাডাম শুরু করেছিলেন তো প্রধানত রোহিঙ্গা আর বাংলাদেশি ভোটারদের নিয়ে, এবং আপনার এই সংখ্যাটা দেখানোর মূল উদ্দেশ্যটা ছিল এটাই যে বাংলাদেশি ভোটার না ঢুকলে এত ভোটার বাড়ে কি করে। তো আমার কাউন্টার এটাই ছিল যে বাংলাদেশি ভোটার বাংলায় ঢুকবে, আসামে ঢুকবে, মহারাষ্ট্রে যাবে না। তাহলে মহারাষ্ট্রে 5 মাসে 40 লাখ বাড়লো কি করে? এটা ভারতের রেকর্ড। ভারতের এমন আমাদের কোনো আমাদের স্টেট, কোনো সময় জেলা একদম নেই শেষ, যেখানে আমাদের 5 মাসে 40 লাখ ভোটার বাড়ে। নির্বাচন কমিশনও কিন্তু স্তম্ভিত হচ্ছে বেশ কয়েকটা কেন্দ্রে। শেষ যে নির্বাচন গেল সেখানে ভোটার সংখ্যার থেকে দেখা যাচ্ছে 89 পয়েন্ট সামথিং ভোট পড়েছে। মানে আমি বলছি ফলতা বিধানসভার কথা বলতে পারি তোমাকে, মহেশতলা এই চত্বরটাতে, মানে যেটা ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে, যে 89? 89% ভোট ফলতা বিধানসভায় পড়েছিল লাস্ট ইলেকশনটাতে। মানে Why not? হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম? মানে 90%, হ্যাঁ, 89%। আমি সেটা না বলছি, নির্বাচন কমিশনও কিন্তু সেই সময় একটা মানে খুব হতবাক হয়ে গেছিল যে এই ভোটাররা এত বছর মানে রেকর্ড ভোট পড়ছে, রেকর্ড ভোট। মানে যে সময় তোমার ওখানে চন্দনা ঘোষ দস্তিদার বিধায়ক ছিলেন, জানবে হয়তো, সেই সব সিপিএম এর সময় ব্যাপক রিগিং হতো, বারবার যেটা সবাই বলছে ছাপা, কিন্তু তার থেকেও দেখা যাচ্ছে আরো বেশি ভোট পড়ছে। বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দেখা যাচ্ছে যে ভোটার, আপনি একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছেন, ফলতা প্রধানত কিন্তু একটু বড় অংশের মাইনরিটি ভোটার আছে। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের যে যে বিধানসভা কেন্দ্রে মাইনরিটি ভোটারের হার বেশি, সেই বিধানসভা গুলোতে 2021-এর নির্বাচনে ভীষণ হাই পোলিং হয়েছিল ন্যাচারালি। কারণ তার কয়েকদিন আগে
মানে কয়েক মাস যাবৎ বিজেপি নেতারা যেভাবে টার্গেট করে করে একটা অংশের সম্প্রদায়কে পাঠিয়ে দেব, শীতলকুচি করে দেব, গুলি চালালেন ভোটের মধ্যে, এটা দেখার পর বহু জায়গাতেই সংখ্যালঘুরা যারা হয়তো অনেক সময় ভোট দিতে বেরোনো না, তারা এক কাট্টা বেরিয়ে ভোট দিয়েছিল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি 89% বললেন তো, গোটা পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে যদি দেখেন, হাইয়েস্ট পোলিং হয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া জোন এবং পূর্ব মেদিনীপুর জোন, যেখানে আমি ক্যান্ডিডেট ছিলাম। 83, 84, 85%। তা আপনি বলুন এই জায়গাগুলো কে জিতেছে? পূর্ব মেদিনীপুরে জিতেছে বিজেপি, বিষ্ণুপুরের এমপির নাম সৌমিত্র খান। তাহলে বিজেপির এমপি যখন হাই পোলিং এর জন্য জিতছে, দেয়ার ইজ নো কোশ্চেন। তৃণমূলের এমএলএ যখন হাই পোলিং এর জন্য জিতছেন, দেয়ার ইজ কোশ্চেন। কিভাবে চলতে পারে বলুন তো? দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট আছে যেটা আমার মনে হয় বলে রাখার দরকার। ভুয়ো ভোটার যে নেই সে কথা আমরা কেউ কিন্তু বলছি না, এটা প্রথম কথা ক্লিয়ার করে রাখা দরকার। আপনাদের মনে থাকবে ভুয়ো ভোটার এই বিষয়টা ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতাজি ইন্ডোরে একটা প্রোগ্রাম করেছিলেন এবং সেখান থেকে মূলত ভুয়ো ভোটার ইস্যুতেই তিনি বক্তব্য রেখেছিলেন। আজ থেকে 2 মাস আগের ঘটনা, এবং ওই ইস্যুতেই বক্তব্য ছিল। এবং নেতাজি ইন্ডোরের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে অংশটা ছিল তার তালিকায়, সেই অংশে গুজরাটের ব্যক্তি, হরিয়ানার ব্যক্তি তারা কিন্তু ঢুকে রয়েছে। তো সেখান থেকে কিন্তু গোটা ঘটনাটা সূত্রপাত হয়েছিল। এবার ভুয়ো ভোটারের মধ্যে কি কি হতে পারে? ভুয়ো ভোটারের মধ্যে এক হতে পারে অনুপ্রবেশকারী ভোটার, যেটা বিজেপি বলছে। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে ধরুন বিহার ইউপির ভোটার, যারা বিহার ইউপিতেও নাম তুলে রেখেছে, বাংলাতেও নাম তুলে রেখেছে। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে মৃত ভোটার। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে কাজের সূত্রে পার্মানেন্টলি শিফট করে যাওয়া ভোটার। অনেকগুলো অ্যাঙ্গেল আছে ভুয়ো ভোটারের। তো আমাদের বক্তব্য মৃত ভোটার, যাদের 2 জায়গায় নাম আছে, যারা শিফট করে গেছে, এগুলো যে বাদ দেওয়া হয়, এটা কিন্তু ইলেকশন কমিশনের বাৎসরিক প্রসেস, নাথিং নিউ। এটা তারা প্রত্যেক বছর করেন, ইলেকশনের আগে করেন, এই রিভিশনটা হতেই থাকে। কিন্তু এবার এই যে তারা এসআইআর বলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই গভীরে গিয়ে রিভিশন, এটা করতে গিয়ে তারা কি করছে? না, তোমার এটা তো মনে করতে আছে, গিয়ে তোমার তো মনে আছে যে টিএন সেশন সচিত্র পরিচয়পত্রের জন্য এই ভুয়ো ভোটার আটকানোর জন্য, এবং মুখ্যমন্ত্রী সে সময় থেকে কিন্তু ভুয়ো ভোটারের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় ছিলেন। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, যুব কংগ্রেস থেকে তিনি সভানেত্রী ছিলেন। সেই সময় থেকে টিএন সেশন চাইতেন সচিত্র পরিচয়পত্র, যেটা নিয়ে 21শে জুলাই এটাও কিন্তু একটা প্রতিবাদ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভুয়ো ভোটারটাকে ছাঁকবে কে, আটকানো যাবে কিভাবে? নির্বাচন কমিশন, তারও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে পুরোপুরি ভুয়ো ভোটারকে আটকানো হোক, বিজেপিও চাইছে, রাজ্যের প্রধান বিরোধী দল। অথচ সাংবিধানিক প্রটোকলে পড়ে থেকে এই যে ধাঁচাটা, এইখানটা যে প্রশ্ন, যেটা দেবাংশু সবথেকে বড় কথা, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই কিভাবে আটকানো হবে। একটা একটা করে উত্তর দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। প্রথম কথা, আমাকে ভোটার কার্ড কে দিয়েছে? রাষ্ট্র। আমাকে আধার কার্ড কে দিয়েছে? রাষ্ট্র। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তার মধ্যে আপনি 90% ডকুমেন্টকে ইনভ্যালিড বলে দিচ্ছেন নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে।